সো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা এর আগের ক্লাসে দেখেছি 24 নম্বর পর্যন্ত, 1 থেকে 50-এর যে 24 নম্বর পর্যন্ত ছিল সেই 24 নম্বর পর্যন্ত আমরা দেখেছি। এখন আমরা দেখবো 25 থেকে 50 পর্যন্ত। আচ্ছা, সো এখন দেখেন 25 নম্বর কোশ্চেন কি বলছে। 25 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে আপনার পানির বিশুদ্ধতার মানদণ্ড নিচের কোনটির উপরে নির্ভর করে? পানির বিশুদ্ধতার মানদণ্ড, ভাইয়া, পানির বিশুদ্ধতার মানদণ্ড বেশ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেগুলো কি দেখেন, সেগুলো হচ্ছে আপনার বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তারপর হচ্ছে ডিও ডিজলভ অক্সিজেন, তারপরে টিডিএস, টিডিএস এর ফুল মিনিং হচ্ছে টোটাল ডিজলভ সলিড, টোটাল ডিজলভড সলিড। ওকে, আচ্ছা, বা বলতে পারেন যে পানিতে মিনারেলের পরিমাণ, পানিতে কিসের পরিমাণ? মিনারেল, পানিতে মিনারেলের পরিমাণ নির্ভর করে কিসের উপরে? টিডিএস ভ্যালুর উপরে। ওকে, ক্লিয়ার? সো দেখেন, খেয়াল করেন, এই যে বিওডি সিওডি টিডিএস এগুলো হচ্ছে আপনার পানির বিশুদ্ধতার মানদণ্ড। আরো আছে, আরো হচ্ছে কি, আরো হচ্ছে পিএইচ, পিএইচটা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। তাহলে দেখেন তো, বিওডি সিওডি ডিও টিডিএস এর ভিতরে কোনটা অপশনে আছে? বিওডি অপশনে আছে, রাইট? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আপনার বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, আশা করি আপনার বিওডি এবং সিওডি সম্পর্কে খুব ভালো করেই জানেন। পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, বায়ুতে H2S এর মান কত হলে, কত ppm হলে মানুষের মৃত্যু ঘটে? মানুষের মৃত্যু ঘটে। দেখেন, এই কোশ্চেনটা আমাদের দুইটা বইয়ের অনুশীলনীতে আছে, একটা হচ্ছে হাজারিনাগ স্যারের বই এবং একটা হচ্ছে কবির স্যারের বই। তো দেখেন, খেয়াল করেন, হাজারিনাগ স্যারের বইয়ের যে অনুশীলনী, সেইখানে এই প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে 50 ppm, 50 ppm, এবং কবির স্যারের বইতে এই প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে 20 ppm, 20 ppm। ঠিক আছে? সো এখন খেয়াল করেন, যদি হাজারিনাগ স্যারের বইয়ের অ্যান্সার ফলো করি তাহলে অ্যান্সারটা হচ্ছে আপনার 50 ppm, আর যদি আমরা কবির স্যারের বইয়ের অ্যান্সার ফলো করি তাহলে অ্যান্সারটা হচ্ছে 20 ppm। অ্যান্সারটা কত হবে? 20 ppm। ক্লিয়ার? সো দুইটার ভিতর থেকে যে কোনো একটা অ্যান্সার হবে। এখন আপনি কোন অ্যান্সারটা দিবেন সেটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। সাধারণত এই টাইপের প্রশ্ন আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায় হয় না যে ডাবল অ্যান্সার থাকবে। তারপরও যদি চলে আসে সেক্ষেত্রে আমি বলবো যে ডাবল অ্যান্সারটাই দেওয়াটা পারফেক্ট হবে, অর্থাৎ এই 50 অ্যান্সার দিবেন, 20 অ্যান্সার দিবেন। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। দেখেন, পরের কোশ্চেনে কি বলছে? মানব শরীরের কোন ধাতুর আধিক্য রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা প্রদান করে? মানব শরীরে কোন ধাতুর আধিক্য রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দান করে? আচ্ছা, দেখেন, মাথায় রাখবেন, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দান করে হচ্ছে লেড বা পিবি। মাথায় রাখবেন, রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে বাধা দান করে লেড বা পিবি। আচ্ছা, এই লেডের আরো বেশ কিছু বিষক্রিয়া আছে, সেগুলো কি দেখেন। লেডের বিষক্রিয়া হচ্ছে আপনার, মাথায় রাখবেন, লেডের প্রভাবে দাঁতের মাড়ি নীল হয়ে যায়, দাঁতের মাড়ি নীল হয়ে যায়, দাঁতের মাড়ি নীল হয়ে যায়। ওকে, আচ্ছা, ক্যাডমিয়াম, এই ক্যাডমিয়ামের একটা বিষক্রিয়ার প্রভাব আছে, সেটা হচ্ছে ক্যাডমিয়ামের প্রভাবে ইটাই ইটাই বা বাংলায় অন্য একটা নাম হচ্ছে আউচ আউচ রোগ হয়। ইটাই ইটাই বা আউচ আউচ রোগ হয়। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, ওকে, ফাইন। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে দেখেন, দীর্ঘদিন আর্সেনিক যুক্ত পানি পান করলে কোন রোগ হতে পারে? দীর্ঘদিন আর্সেনিক যুক্ত পানি পান করলে কোন রোগ হতে পারে? দেখেন, আর্সেনিক হচ্ছে খুবই ভয়াবহ একটা জিনিস। এই আর্সেনিকের প্রভাবে যে রোগটা হয় সেই রোগের নাম হচ্ছে আপনার ব্ল্যাক ফুট ডিজিজ। কি নাম বললাম? ব্ল্যাক ফুট ডিজিজ। ওকে, আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে ফ্যাটি লিভার, অর্থাৎ লিভারে ফ্যাট জমে যায়। তাহলে আর্সেনিকের প্রভাবে দুইটা ঘটনা ঘটে, দুইটা রোগ ঘটে, একটা হচ্ছে আপনার ব্ল্যাক ফুট ডিজিজ, আর একটা হচ্ছে আপনার ফ্যাটি লিভার। আর্সেনিকের প্রভাবে এটা হয়ে থাকে। ওকে, ফাইন। এখন দেখেন, যখন লিভার ফ্যাটি হয়ে যায় তখন যে রোগটা হয় সেটা হচ্ছে লিভার সরোসিস, বা অন্য ভাষায় বলতে পারেন জন্ডিস টাইপের রোগ। ঠিক আছে, অন্য ভাষায় বলতে পারেন, মানে বাংলা ভাষায় বলতে পারেন জন্ডিস টাইপের রোগ। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে লিভার সরোসিস বা সিরোসিস, যেটাই বলেন না কেন সঠিক অ্যান্সার।
ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এর পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে, বাংলাদেশের পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা দেখেন, আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা দুইটা আছে, একটা হচ্ছে আপনার WHO কর্তৃক, আরেকটা হচ্ছে আপনার বাংলাদেশ। WHO আর একটা হচ্ছে আপনার বাংলাদেশ। তো এখন WHO কর্তৃক যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা কত দেখেন, WHO কর্তৃক যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আপনার 0.01 মিলিগ্রাম পার লিটার। বাংলাদেশ কর্তৃক যেটা আছে সেটা হচ্ছে আপনার দেখেন, বাংলাদেশ কর্তৃক যেটা হবে সেটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। 0.05 মিলিগ্রাম পার লিটার। তাহলে অ্যান্সারটা কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আপনার বি, 0.05 মিলিগ্রাম পার লিটার। কি বলছে? বাংলাদেশের কথা বলছে। ওকে, তাহলে পরের কোশ্চেনে চলে যাই আমরা। দেখেন, ইট ভাটায় জ্বালানির অসম্পূর্ণ দহনে নিচের কোন যৌগটি সৃষ্টি হয়? ইট ভাটায় জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন যৌগটি সৃষ্টি হয়? মাথায় রাখবেন, আমরা ইট ভাটায় যে সকল পদার্থ ব্যবহার করি, সেগুলো হচ্ছে সাধারণত কাঠ টাইপের হয়। ঠিক আছে, তো কাঠ মানে কি হাইড্রোকার্বন, অর্থাৎ CxHy। ঠিক আছে, আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে কাঠ বা হাইড্রোকার্বন। বর্তমানে তো গ্যাসেরও ইটভাটা আছে, গ্যাস জ্বালানি দিয়ে ইটভাটা ব্যবহার করা হয়। তো সেগুলো হচ্ছে আপনার CxHy। এখন এই হাইড্রোকার্বনের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত করা হয়, হাইড্রোকার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে আপনার কার্বন ডাই অক্সাইড প্লাস Y/2 সংখ্যক পান। এখন এটা কখন হয়, কখন ঘটে? যখন সম্পূর্ণ দহন ঘটে। মাথায় রাখবেন, যদি সম্পূর্ণ দহন ঘটে, সম্পূর্ণ দহন ঘটলে এটা ঘটবে। আর যদি অসম্পূর্ণ দহন ঘটে, দেখেন CxHy হাইড্রোকার্বনের যখন অসম্পূর্ণ দহন ঘটলে পরে আলটিমেটলি কি উৎপন্ন হয়? মাথায় রাখবেন, যে কোনো হাইড্রোকার্বনের অসম্পূর্ণ দহন ঘটলে উৎপন্ন হবে কার্বন মনোঅক্সাইড প্লাস জলীয় বাষ্প। তাহলে মাথায় রাখবেন, অসম্পূর্ণ দহন হলে পরে কার্বন মনোঅক্সাইড প্লাস জলীয় বাষ্প। তাহলে কার্বন মনোঅক্সাইড কই আছে? এই যে বি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? বি। ক্লিয়ার? অসম্পূর্ণ দহন বললেই অ্যান্সার কি হবে? কার্বন মনোঅক্সাইড। সম্পূর্ণ দহন বললে অ্যান্সার কি হবে? কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 31 নম্বর প্রশ্ন বলছে কি দেখেন, পানিতে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে মাছের শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়? অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম 2+। মাথায় রাখবেন, এটা একদম ডিরেক্ট বইতে দেওয়া আছে, ডিরেক্ট বুক এর রিডিং, ডিরেক্ট বইয়ের রিডিং এ দেওয়া আছে। ক্লিয়ার? এরকম ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরের প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখেন, মানব শরীরে কোন ধাতুর আধিক্য রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দান করে? মানব শরীরে কোন ধাতুর আধিক্য হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দান করে? আমার মনে হয় এই কোশ্চেনটা আমরা একটু আগে সলভ করছি, তাই না? না? অ্যান্সার কি হবে? লেড। অ্যান্সার কি হচ্ছে? লেড। পরের প্রশ্নে চলে যাই আমরা। কত তাপমাত্রায় ক্যান্সার কোষ মারা যায়? আচ্ছা, এইটা একটা এক্স কোশ্চেন, এটা মাথায় রাখবেন, এটা জাহাঙ্গীরনগর ভার্সিটির এক্স কোশ্চেন, এবং এই অ্যান্সারটা হচ্ছে আপনার 107.6 ডিগ্রি ফারেনহাইট। 107.6 ডিগ্রি ফারেনহাইট। দেখেন পরের কোশ্চেন দেখেন, কোন ধাতব আয়ন ক্যান্সার সৃষ্টি করে? মাথায় রাখবেন, ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী হচ্ছে আপনার ক্রোমিয়াম 3+। ঠিক আছে, ক্রোমিয়াম 3+। একদম ডিরেক্ট মুখস্থ। মেইন বই, আপনি যদি মেইন বই রিডিং করেন, মেইন বুক রিডিং পড়লেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, মেইন বুক রিডিং। ওকে, ঠিক আছে, ওখান থেকে আপনারা অবশ্যই জাহাঙ্গীরনগর ডিউনিট পরীক্ষা দেওয়ার আগে আপনারা অবশ্যই মেইন বই থেকে, রসায়নের মেইন বই থেকে এই যে ক্যাডমিয়াম, এই যে ক্রোমিয়াম, তারপর হচ্ছে আপনার লেড, আর্সেনিকের বিষক্রিয়া প্রভাব, অবশ্যই দেখে যাবেন। বিষক্রিয়া প্রভাব অবশ্যই দেখে যাবেন। ক্লিয়ার? মনে থাকবে এটুকু?
ওকে ফাইন, পরের কোশ্চেনে চলে যাই। ওকে, 35 নম্বর কোশ্চেন দেখেন, 35 নম্বর কোশ্চেন কি বলছে, কোনটি জ্বালানি নয়। আচ্ছা, কোনটি জ্বালানি নয়, এটা অ্যান্সার কি হবে একটু চিন্তা করেন তো। দেখেন, খেয়াল করেন, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, হাইড্রোজেন গ্যাস কি নিজে জ্বলে? হ্যাঁ, নিজে জ্বলতে পারে। যেই জিনিসটা নিজে জ্বলতে পারে সেটা হচ্ছে জ্বালানি, যে জিনিসটা নিজে জ্বলতে পারে সেটা জ্বালানি। মিথেন গ্যাস, এটা কি জ্বলতে পারে? হ্যাঁ, এটা জ্বলতে পারে, তাহলে এটা কি জ্বালানি। কার্বন, এটা কি জ্বলতে পারে? হ্যাঁ, জ্বলতে পারে, তাহলে এটা কি জ্বালানি। কিন্তু দেখেন, অক্সিজেন কিন্তু জ্বলতে পারে না। অক্সিজেন হচ্ছে অন্যকে জ্বলতে সাহায্য করে, অন্যকে জ্বলতে সাহায্য করে, অন্যকে জ্বলতে সাহায্য করে, অন্যকে জ্বলতে সাহায্য করে। তো যে জিনিসটা অন্যকে জ্বলতে সাহায্য করে সেটা কখনোই তোমার কি হতে পারে না, জ্বালানি হতে পারে না। ক্লিয়ার? যে জিনিসটা নিজে জ্বলবে সেটাই হচ্ছে তোমার জ্বালানি। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন কি বলছে দেখো, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অ্যাটমসফিয়ার চাপে, আচ্ছা, 5 লিটার, 5 লিটার আয়তনের একটি গ্যাসের ওজন 3 গ্রাম। গ্যাসটির আণবিক ওজন কত? আণবিক ওজন কত? আচ্ছা, তো দেখেন, আমরা যদি কোশ্চেনটা পড়ি, কোশ্চেন পড়ে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে গ্যাসের আণবিক ভর বা আণবিক ওজন অর্থাৎ এম এর ভ্যালু চাওয়া হয়েছে, রাইট? 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাদের কাছে তাপমাত্রা টি ইকুয়াল টু 17 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে, রাইট? সো এটাকে যদি আমরা কেলভিনে কনভার্ট করি, কেলভিনে কনভার্ট করলে হয় 290 কেলভিন। আচ্ছা, চাপ পি, পি ইকুয়াল টু 2 অ্যাটমসফিয়ার। ওকে ফাইন। আয়তন ভি ইকুয়াল টু 5 লিটার। আচ্ছা, এবার দেওয়া আছে ওজন, ছোট হাতের ডাব্লিউ ইকুয়াল টু কত? 3 গ্রাম। আচ্ছা, তো আমাদের কাছে কি চাওয়া হয়েছে? আমাদের কাছে চাওয়া হয়েছে এম কত। এখন দেখেন, খেয়াল করেন, আমার কাছে প্রশ্নে পি, ভি, টি, ডাব্লিউ এগুলো সবই দেওয়া আছে, নাই কি এম। তাহলে এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের কোন সূত্র কাজে লাগবে? আমাদের কাজে লাগবে পিভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্র, তাই না? আচ্ছা, তো এখন দেখেন, আমরা পিভি ইকুয়াল টু এনআরটি এটাকে কিভাবে লিখতে পারি? এন এর পরিবর্তে ডাব্লিউ বাই এম লিখতে পারি, ডাব্লিউ বাই এম আর টি। তাহলে এখন দেখেন তো, এই এমটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, রাইট? তাই কিনা? আচ্ছা ফাইন, ভালো কথা। এখন দেখেন, ডাব্লিউ ডাব্লিউ মতো থাকলো, কারণ ডাব্লিউ ভ্যালু তো আমাদের দেওয়া আছে প্রশ্নে, তাহলে অ্যান্সারটা ডাব্লিউ কত? 3, বসাইলাম 3। আর এর ভ্যালু কত? পরে বসাচ্ছি। দেখেন, টি, টি দ্বারা বোঝায় কি? তাপমাত্রা 290 কেলভিন। পি দ্বারা কি বোঝায়? চাপ, চাপ কত? 2 অ্যাটমসফিয়ার। ওকে ফাইন, তাহলে চাপটা কিন্তু আমরা অ্যাটমসফিয়ার এককে বসাইছি, মনে রাখবেন, চাপটা বসাইছি কিসে? অ্যাটমসফিয়ার এককে। ভি দ্বারা কি বোঝাচ্ছে? আয়তন বোঝাচ্ছে। আয়তন কত আছে? 5 লিটার। তাহলে এই যে ভি বসাই দিলাম, তাহলে ভি বসাইছি কিসে? আমরা লিটার এককে। তাহলে দেখেন, পিভি, পিভি এর একক হয়ে গেছে লিটার অ্যাটমসফিয়ার। পিভি এর একক যদি লিটার অ্যাটমসফিয়ার হয়, তখন আর এর একক, আর এর একক কি হওয়া লাগবে? আর এর একক নিশ্চয়ই লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন হওয়া লাগবে, তাই কিনা? আচ্ছা, তো এখন দেখেন, আমরা যদি আর এর ভ্যালুটা বসাইতে যাই, আর এর ভ্যালুটা কত বসাবো? আর ইকুয়াল টু 0.0821 নিশ্চয়ই লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, তাই না? এখানে বসাবো 0.0821। ওকে ফাইন, এবার দেখেন আমরা হিসাব নিকাশ করি, ঠিক আছে? আচ্ছা, হিসাব নিকাশ করতে গেলে দেখেন, এখান থেকে 5 আর 2 গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে আমি একবারে লিখতে পারি 10, 10 এর এই শূন্য কাটা, কাটো না? এবার দেখেন, 3 উপরে থাকতেছে 29 আর গুণন কত? 0.0821। এখন আপনি দ্রুত ক্যালকুলেশনের সুবিধার্থে, এই যে 0.0821, এই 21টাকে আপনি স্কিপ করবেন। 21টাকে যদি স্কিপ করা হয়, তাহলে 3 গুণ 29 গুণ 0.08, তাই কিনা? 0.08টাকে আমরা কি লিখতে পারি? 8 ডিভাইডেড বাই 100, তাই না? 8 ডিভাইডেড বাই 100। এখন যদি আমরা এটাকে গুণ করি, 3 আর 24, 24 গুণ 29, তাহলে 24 গুণন 29 ডিভাইডেড বাই 100। তাহলে 24 এবং 29 আগে গুণ করবেন, 24 এবং 29 আগে গুণ করার পরে 100 দ্বারা ভাগ করে দিবেন। ক্লিয়ার? তাহলে সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন। তাহলে 24 এবং 29কে আমরা গুণ করি, 24 এবং 29, 4 নং 36, 36 এর 6, হাতে আমার 3, 9 দুগুণ 18, 18 আর 3 কত হয়? 21, 21 বসাই দিলাম। তারপরে হচ্ছে আপনার 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 6, 8 আর 1 9, 4 আর 2 6, তাই না?
আচ্ছা, আমি কি হিসাবে ভুল করেছি নাকি? 4 নং 36, 36 6 তে আমার 3, 9 দুগুণ 18, 18 আর 3 21, কাটাকাটি 24 দুগুণ 48, 6, 18 1 9, 4 2 6। ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে আপনার এখানে দাঁড়াচ্ছে এরকম 696 ডিভাইডেড বাই 100, যেটাকে 100 দ্বারা ভাগ করলে আসে 6.96। এখন দেখেন, খেয়াল করেন 6.96 কি অ্যান্সারে আছে? অ্যান্সারে কি আছে? নাই। কারণটা কি দেখেন, কারণটা আমরা এখান থেকে এই যে 2 1টা বাদ দিয়েছিলাম, তাই না? সো এই 2 1 এর কারণে আমাদের অ্যান্সার একটু চেঞ্জ আসছে। তাহলে 6.96 এর কাছাকাছি কি 7.14। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝছেন নাকি বোঝেন নাই? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ক্লিয়ার এরকম? পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেন কি বলছে, দেখেন পরের কোশ্চেন বলছে এক অ্যাটমসফিয়ার চাপে ও নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে 4 গ্রাম হিলিয়াম, 14 গ্রাম নাইট্রোজেন এবং 16 গ্রাম অক্সিজেন আছে, কোনটির আংশিক চাপ সর্বোচ্চ? আচ্ছা, এখন দেখেন আংশিক চাপের সূত্র কি? আংশিক চাপ আমরা কি জানি? আংশিক চাপের সূত্রটা কি জানি আমরা, বলেন তো? আংশিক চাপ ইকুয়াল মোল ভগ্নাংশ গুণন মোট চাপ, তাই না? মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তো এখন দেখেন এই যে একটা পাত্র আছে, পাত্রে টোটাল কয়টা গ্যাস আছে বলেন তো? 3টে গ্যাস আছে। কি কি গ্যাস আছে? হিলিয়াম আছে, হাইড্রোজেন আছে, আর হচ্ছে আপনার অক্সিজেন আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের হিলিয়ামের আংশিক চাপ বের করতে হবে। পি অফ হিলিয়াম, পি অফ হাইড্রোজেন এবং পি অফ অক্সিজেন, তাই কিনা? তো প্রত্যেকটা আংশিক চাপ বের করতে হবে। তাহলে প্রত্যেকটা আংশিক চাপ যদি বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? মোল ভগ্নাংশ লাগবে। আগে কি লাগবে? মোল ভগ্নাংশ। আসলে আমরা একটু মোল ভগ্নাংশ ক্যালকুলেট করা শিখি। মোল ভগ্নাংশ ক্যালকুলেট করতে গেলে দেখেন তো, আচ্ছা, এক্স অফ হিলিয়াম অর্থাৎ হিলিয়ামের মোল ভগ্নাংশ। আচ্ছা, দেখেন তো আমাদের এখানে সবগুলো কি গ্রামে দেওয়া আছে না? সবগুলো গ্রামে। তাহলে হিলিয়ামের মোল সংখ্যা বের করে নি। এখানে হিলিয়ামের মোল সংখ্যা যদি বের করতে চাই, n ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম অ্যাপ্লাই করলে 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1 মোল। হিলিয়াম আছে 1 মোল। নাইট্রোজেনের যদি হিসাব নিকাশ করতে যাই, নাইট্রোজেনের ক্ষেত্রে ডাব্লিউ বাই এম অ্যাপ্লাই করেন, ডাব্লিউ বাই এম অ্যাপ্লাই করলে এখানে 1 মোল। অক্সিজেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন এখানে 16 ডিভাইডেড বাই 32, তাহলে কত হয় বলেন তো? হাফ মোল, 1/2 মোল, তাই না? তাহলে দেখেন তো, এবার আমাদের মোল ভগ্নাংশ নির্ণয়ের সূত্র কি? যার মোল সংখ্যা সেটা উপরে, তাই না? তা হিলিয়ামের মোল সংখ্যা কত? 1, সেটা উপরে, ডিভাইডেড বাই নিচে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত? 1 1 2 2 আর 1, 2 আর হাফ কত হয়? আড়াই, 2.5, তাই না? 2.5 কে আমি কি লিখতে পারি? 5/2 লিখতে পারি, তাই না? তাহলে 5/2 কে আমি যদি একবারে সাজাই তাহলে আসে 2/5। ঠিক সেম ভাবে আমি যদি হাইড্রোজেনের মোল ভগ্নাংশ নির্ণয় করি, হাইড্রোজেনের মোল ভগ্নাংশ, সরি হাইড্রোজেন না, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ নির্ণয় করি, তাহলে দেখেন তো নাইট্রোজেন আছে 1 মোল আর টোটাল মোল সংখ্যা হচ্ছে আপনার 2/5। হিসাব নিকাশ করলে আসে কত? 5/2, রাইট? আচ্ছা, ক্লিয়ার এটুকু? ওকে, ফাইন। সরি, আমি একটু ভুল করেছি। সেটা হচ্ছে দেখেন এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার হাফ মোল হবে, এটা হাফ মোল, ঠিক আছে? এটা হাফ মোল হবে, সরি, এক্সট্রিমলি সরি। তাহলে দেখেন এখানে নিচে একটু চেঞ্জ আসবে আমাদের। টোটাল মোল সংখ্যা হাফ হাফ 1 আর এখানে 1 কত হয়? 2। টোটাল মোল সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, নাইট্রোজেনের ক্ষেত্রে কত আসতেছে দেখেন তো? নাইট্রোজেনের ক্ষেত্রে উপরে আসবে হাফ মোল, নিচে আসবে 2, 1/4। ঠিক সেম ভাবে আপনার অক্সিজেনের ক্ষেত্রে আসবে হচ্ছে উপরে হাফ, নিচে 2, অর্থাৎ 1/4, তাই কিনা? তাই তো। তাহলে এবার দেখেন হিলিয়ামের আংশিক চাপ, তাহলে মোল ভগ্নাংশ কত হয়েছে হিলিয়ামের ক্ষেত্রে? হাফ। মোট চাপ কত হয়েছে? মোট চাপ হয়েছে 1, তাই না? তাহলে অ্যান্সারটা কত আসে? হাফ অ্যাটমসফিয়ার। ঠিক সেম ভাবে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে কত পাচ্ছি? সরি হাইড্রোজেন না, নাইট্রোজেনের ক্ষেত্রে কত পাচ্ছি? পাচ্ছি হাফ, সরি হাফ না, 1/4 ইন্টু 1 ইকুয়াল টু 1/4 অ্যাটমসফিয়ার। সেম ভাবে আমরা অক্সিজেনের ক্ষেত্রে 1/4 ইন্টু 1 ইকুয়াল টু 1/4 অ্যাটমসফিয়ার। দেখেন তো কার আংশিক চাপটা বেশি হলো? নিশ্চয়ই আপনার হিলিয়ামের ক্ষেত্রে আংশিক চাপটা বেশি হয়েছে, তাই না? হিলিয়ামের ক্ষেত্রে আংশিক চাপটা বেশি হয়েছে। মাথায় রাখবেন এইখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি দেখেন? শর্টকাটটা খুবই সহজ। শর্টকাটটা হচ্ছে এরকম যে যার ক্ষেত্রে
আংশিক মানে মোল ভগ্নাংশ বেশি হবে, যার ক্ষেত্রে মোল ভগ্নাংশ বেশি হবে তার ক্ষেত্রে আংশিক চাপটাও কি হবে, বেশি হবে। তাহলে যখনই আপনাকে আংশিক চাপ সর্বোচ্চ বা সর্বনিম্ন এই টাইপের কোশ্চেন করা হবে, যখনই আংশিক চাপ সর্বোচ্চ না সর্বনিম্ন এই টাইপের কোশ্চেন করা হবে, তখন আপনি কি করবেন, মোল ভগ্নাংশ নির্ণয় করবেন। তাহলে যার মোল ভগ্নাংশ বেশি হবে তার আংশিক চাপটাও কি হবে, বেশি হবে। মোল ভগ্নাংশ বেশি হলে শর্টকাটটা মাথায় রাখবেন, মোল ভগ্নাংশ বেশি হলে আংশিক চাপ বেশি হবে, আংশিক চাপ বেশি হবে। ঠিক আছে, আচ্ছা। তো আপনারা তখন আর এই যে আমি এইটুকু প্রসেস করেছি না, এইটুকু প্রসেস, এই যে এইটুকু তখন দরকার হবে না, এইটুকু দরকার নেই। তো এইটুকু যখন দরকার হবে না তখন কি হবে, আপনার টাইম বেঁচে যাবে। ওই টাইম সেভ হয়ে গেল, যাওয়া মানে টাইম সেভ হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি আরো এক্সট্রা কিছু প্রশ্নে অ্যান্সার করতে পারবেন। তাহলে অ্যান্সারটা কি হবে বলেন তো, এখানে এখানে কার মূল ভগ্নাংশ সবচেয়ে বেশি, হিলিয়ামের মূল ভগ্নাংশ সবচেয়ে বেশি, তাহলে অ্যান্সার কি হবে, হিলিয়াম। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আপনার হিলিয়াম। ক্লিয়ার এটুকু? ক্লিয়ার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে দেখেন, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 8.2 লিটার আয়তনের কোন গ্যাসের ভর 6 গ্রাম, তাহলে গ্যাসটির আপেক্ষিক ভর কত? আপেক্ষিক ভর বা আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ওজন, আপেক্ষিক ওজন একই কথা। অর্থাৎ আমাদের কাছে প্রশ্নে চাওয়া হয়েছে এম এর ভ্যালু। প্রশ্নে কি কি দেওয়া আছে দেখেন তো, তাপমাত্রা টি দেওয়া আছে, চাপ পি দেওয়া আছে, আয়তন ভি দেওয়া আছে, ভর ডাব্লিউ দেওয়া আছে। তাহলে সূত্র কি বলেন তো, সূত্র হচ্ছে আপনার পিভি ইকুয়াল টু এন আর টি। এন এর পরিবর্তে আমি লিখতে পারি ডাব্লিউ বাই এম আর টি। সো এবার এম এর ভ্যালুটা বসাই, এম ইকুয়াল টু পিভি বাই আর টি, এম ইকুয়াল টু পিভি বাই, সরি পিভি না, এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। আচ্ছা, ডাব্লিউ এর ভ্যালুটা কত দেখেন তো, ডাব্লিউ এর ভ্যালু 6, আর এর ভ্যালু পরে বসাবো। টি টি কত, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, তাই কিনা? আচ্ছা, এবার দেখেন তো পি পি কত আছে, 1 অ্যাটমসফিয়ার, তাহলে বসাইলাম 1। তাহলে পি এর ভ্যালুটা বসছে কিসে, অ্যাটমসফিয়ার এককে। ভি ভি কত, 8.2, তাহলে বসাইলাম 8.2 এত লিটার, তাই না? তাহলে দেখেন তো পিভি এর এককটা কিসে বসছে, অ্যাটমসফিয়ার লিটারে বসছে। তাহলে পিভি এর একক যদি অ্যাটমসফিয়ার লিটারে বসে, তাহলে আর আর এর এককটা কি হবে বলেন তো, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখানে আমরা বসাবো 0.082, ওয়ান আর দিলাম না আমাদের হিসাবের সুবিধার্থে। এখন দেখেন এটাকে যদি আমরা হিসাব নিকাশ করতে চাই, দেখেন এখানে 0.082 আর এখানে 8.2, এখান থেকে কিন্তু চাইলে আমরা ক্যালকুলেশন করতে পারি। কিরকম ভাবে দেখেন, দেখেন এখান থেকে খুব সহজেই ক্যালকুলেশন করা যায়। এটা হচ্ছে দেখেন 6 ইন্টু 300, 6 ইন্টু 300, তারপরে দেখেন ইন্টু 0.082 আছে না, আমরা দশমিকটাকে যদি উঠাই দিই, দশমিকটাকে উঠাই দিলে নিচে একটা 1 আসে। আচ্ছা, তারপরে কয় ঘর, 3 ঘর, তাহলে 3টা শূন্য, এটা হয়ে গেল কত, 82, 82 হয়ে গেল না? আচ্ছা, 1 ইন্টু 8.2, তাই না? এই 8.2 এটাকে আমরা 82 লিখলাম, আর উপরে একটা কি আসে, 10 আসে, তাহলে শূন্য শূন্য কাটা, 82 82 কাটা, ঠিক আছে, এই 2 শূন্য আর এই 300 কাটা, আর 318, তাই না? 318, তাহলে এম এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা, 18। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 18 বা 18। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আশা করি কারো কোনো কনফিউশন নেই। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কি দেখেন তো, 300 কেলভিন তাপমাত্রায় আরএমএস বেগ সর্বোচ্চ হবে কোনটি? ওকে ফাইন, তাহলে দেখেন তো আরএমএস বেগ নির্ণয় সূত্র কি, সিআরএমএস ইকুয়াল টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম, তাই না? আচ্ছা, তো এখন এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে সূত্রটা আছে মূল সূত্র, মূল সূত্র থেকে আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি, দেখেন মূল সূত্র থেকে আমরা বলতে পারি যে আরএমএস বেগ বা আরএমএস ভেলোসিটি তাপমাত্রার সঙ্গে বর্গমূলের সমানুপাতিক। আবার আমরা এই ধারণায় আসতে পারি যে আরএমএস বেগ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই কিনা? তো এই যে এই দুইটা সিদ্ধান্তে আসতে পারি। তাহলে আমরা বলতে পারি যার তাপমাত্রা বেশি তার আরএমএস বেগ বেশি,
যার তাপমাত্রা কম তার আরএমএস বেগ কম, যার আণবিক ভর বেশি তার আরএমএস বেগ কম, যার আণবিক ভর কম তার আরএমএস বেগ কেমন বেশি। এখন বলছে কি দেখেন 300 কেলভিন তাপমাত্রায়, অর্থাৎ দেখেন আমাদের তাপমাত্রা এখানে ফিক্সড, টেম্পারেচার ফিক্সড। এই যে কোশ্চেনটা বলছে এখানে টেম্পারেচার ফিক্সড, যখন এই জিনিসটা ফিক্সড হয়ে গেল, এই স্কেলটা ফিক্সড, তখন আপনাকে এই আণবিক ভর স্কেল দ্বারা হিসাব করতে হবে। আণবিক ভর স্কেল দ্বারা হিসাব করতে গেলে আমাদের লাগবে কি দেখেন তো, প্রত্যেকটা আণবিক ভর লাগবে। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত নিশ্চয়ই বলবেন সবাই, 32 গ্রাম, তাই না? আচ্ছা, নাইট্রোজেনের কত 28 গ্রাম, কার্বন ডাই অক্সাইড কত 44 গ্রাম, এবং মিথেনের কত CH4 কত 16 গ্রাম, তাই কিনা? তাহলে এবার দেখেন তো কার আণবিক ভর সবচেয়ে কম? নিশ্চয়ই মিথেনের আণবিক ভর সবচেয়ে কম, তাহলে অ্যান্সারটা কি হবে মিথেন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? অ্যান্সারটা কি হবে মিথেন। আশা করি কারো কোনো ডাউট এখানে নেই। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। মোলার গ্যাস ধ্রুবকের এসআই একক কোনটি? মোলার গ্যাস ধ্রুবকের এসআই একক কোনটি? মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ আর, সোজা বাংলায় আর। তা আর এর এসআই একক কি কি দেখেন, আর এর একক গুলা কি কি? আর এর একক গুলো হচ্ছে আপনার 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এই একটা গেল। আরেকটা হচ্ছে আর এর ভ্যালু 8.314 জুল পার মোল পার কেলভিন, তাই না? আরেকটা হচ্ছে আপনার 8.314 into 10 to the power 7 আর্গ পার মোল পার কেলভিন। দেখেন আমাদের এখানে টোটাল তিনটা আছে, আমাদের এখানে টোটাল কয়টা আছে? তিনটা আছে। এখন এর ভিতরে দেখেন, খেয়াল করেন সবাই, ভালো করে খেয়াল করবেন, এর ভিতরে এই যে এটা হচ্ছে আপনার লিটার অ্যাটমসফিয়ার একক, ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার একক। দ্বিতীয় যেটা আছে ওইটা হচ্ছে আপনার সিজিএস একক, এসআই একক, এবং লাস্টের তৃতীয় যেটা আছে ওইটা হচ্ছে আপনার সিজিএস একক, ওটা হচ্ছে আপনার সিজিএস একক। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? চাওয়া হয়েছে কি, চাওয়া হয়েছে প্রশ্নে যে এসআই একক কোনটা, তাহলে এসআই এককটা কি হবে? নিশ্চয়ই জুল পার কেলভিন পার মোল। অ্যান্সারটা কি হবে? জুল পার কেলভিন পার মোল, তাই কিনা? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরের কোশ্চেনে চলে যাই আমরা। পরের কোশ্চেন কি বলছে দেখেন, পরের কোশ্চেন বলছে গ্যাস এক্স এর ব্যাপন হার গ্যাস ওয়াই এর ব্যাপন হারের দ্বিগুণ। আচ্ছা, তাহলে গ্যাস এক্স এর ব্যাপন হার, গ্যাস এক্স এর জন্য ব্যাপন হার আমরা ধরতে পারি R1, এবং গ্যাস ওয়াই এর জন্য আমরা ব্যাপন হার ধরতে পারি R2। ওকে ফাইন। বলছে কি গ্যাস এক্স এর ব্যাপন হার গ্যাস ওয়াই এর ব্যাপন হারের কয় গুণ বলছে? দুই গুণ বলছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না যে R1 ওয়াই এর তুলনায় কয় গুণ? দ্বিগুণ, তাই না? তাহলে R1 আর R2 এদের মধ্যে সম্পর্ক কেমন আসবে? এইটার ব্যাপন হার, এক্স এর ব্যাপন হার ওয়াই এর তুলনায় দ্বিগুণ। তাহলে দেখেন তো আমরা এখানে R1 ইকুয়াল টু 2R2 লিখতে পারি কি পারি না? অবশ্যই আমরা লিখতে পারি, কারণ কি এক্স এর ব্যাপন হার ওয়াই এর তুলনায় কয় গুণ? দ্বিগুণ। তাহলে ওয়াই এর হচ্ছে R2, তার তুলনায় দ্বিগুণ হচ্ছে কি R1, তাহলে R2 কে 2 দ্বারা গুণ করলে তো R1 পাওয়া যাচ্ছে। এবার বলছে কি দেখেন, এক্স এর বাষ্পীয় ঘনত্ব, বা বাংলায় বললে, অন্যভাবে বললে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব 2 হলে ওয়াই এর আণবিক ভর কত, তাই না? আচ্ছা, বাষ্প ঘনত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের ভিতরে একটা সম্পর্ক আছে, মাথায় রাখবেন, এম ইকুয়াল টু 2D, অর্থাৎ বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর বের করার সূত্র হচ্ছে এম ইকুয়াল 2D, অর্থাৎ যে কোনো বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আপনি কি পাবেন? আণবিক ভর পাবেন। তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া আছে 2, তাহলে 2 কে 2 দ্বারা গুণ করলে কত হয় দেখেন তো? 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, তাই না? তাহলে এক্স এর বাষ্প ঘনত্ব হচ্ছে 2, তাহলে আণবিক ভর কত? 4, তাই না? তাহলে এখন দেখেন তো সূত্র কি? সূত্র অনুসারে R1 বাই R2, আমরা কার সূত্র অ্যাপ্লাই করতেছি বলেন তো? গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামস ল, গ্রাহামের ব্যাপন সূত্র। R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1। সো এবার দেখেন R1 এর পরিবর্তে আমরা এখানে 2R2 লিখলাম, R2 R2 এর মতো থাকলো, রুট রুটের মতো থাকলো, M2 এর ভ্যালুটা তো আমাকে নির্ণয় করতে হবে, M1 এর ভ্যালুটা কত? 4, তাই কিনা?
আচ্ছা, আর টু কাটাকাটি যাচ্ছে, তাহলে 2 ইকুয়াল রুট ওভার m2 ডিভাইডেড বাই 4। স্কয়ার করে দিতে পারি? স্কয়ার করলে কি হয় দেখেন তো, স্কয়ার করলে হচ্ছে 4 ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই 4, অতএব m2 ইকুয়াল টু আমরা বলতে পারি 4 গুণ 4 16। 16, রাইট? তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে আপনার 16। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? আই হোপ আপনাদের কারো কোনো এখানে ডাউট নেই। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখেন, 25°C তাপমাত্রায় তাপমাত্রা টি দেওয়া আছে 5 বায়ুমণ্ডলীয় চাপে। বায়ুমণ্ডলীয় চাপ বললেই মাথায় রাখবেন জিনিসটা অ্যাটমসফিয়ার স্কেলকে বোঝানো হয়েছে। 100 লিটার সিলিন্ডারে কত মোল হাইড্রোজেন আছে? কত মোল হাইড্রোজেন আছে? প্রশ্নে কি কি দেওয়া আছে? টি দেওয়া আছে, পি দেওয়া আছে, আর ভি দেওয়া আছে। পিভিটি দেওয়া আছে। কোন সূত্র দিয়ে আপনি সলভ করবেন জিনিসটাকে? নিশ্চয়ই আপনি এটাকে সলভ করবেন পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে, তাই না? তাহলে দেখেন তো, এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এন ইকুয়াল টু পিভি বাই আরটি। দেখেন তো, পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 5 বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ 5 অ্যাটমসফিয়ার। ভি এর ভ্যালু হচ্ছে 100। আচ্ছা, এখন খেয়াল করেন আপনার পি এর এককটা কিসে চলে আসছে? অ্যাটমসফিয়ারে। আর ভি এর এককটা কিসে আসছে? লিটারে আছে, অর্থাৎ অ্যাটমসফিয়ার লিটার হয়ে গেছে ব্যাপারটা। তাহলে আর এর এককটা কিসে আসবে? 0.0821, তাই কিনা? এবং টি হচ্ছে আপনার 25°C, অর্থাৎ 298 কেলভিন। ঠিক আছে, 298 কেলভিন। বাদ বাকি ক্যালকুলেশন আপনার নিজ হাতে। ঠিক আছে, সো আমি বলবো এটা বাসায় বসে নিজ দায়িত্বে হিসাব নিকাশ করেন। ক্যালকুলেট yourself. ওকে, ক্যালকুলেট yourself। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন কি বলছে? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, গ্যাসটির আণবিক ওজন কত? দেখেন আমি একটু আগে একটা প্রশ্ন সলভ করেছিলাম গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে। সো ওখানে আমরা কিন্তু দেখে আসছি যে বাষ্প ঘনত্ব থেকে কিভাবে আমরা আণবিক ওজন বের করি। দেখেন সূত্র কি বলে? সূত্র বলে যে দেখেন বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের ভিতর সম্পর্ক হচ্ছে m ইকুয়াল টু 2d। m ইকুয়াল 2d। তাহলে এখন m ইকুয়াল টু 2d যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে m ইকুয়াল টু 2 ইনটু d এর ভ্যালু কত দেখেন তো? 22। তাহলে কত হচ্ছে? 44, তাই কিনা? তাহলে অ্যান্সারটা হচ্ছে 44 গ্রাম। তাহলে অ্যান্সার কি হবে? বি হবে অ্যান্সার। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে দেখেন, 5 লিটার আয়তনের ভি দেওয়া আছে একটি পাত্রে এত কিলো প্যাসকেল চাপে। পি দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, তারপরে আর কি দেওয়া আছে দেখেন তো? 1 লিটার নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, আরেকটা ভি পাইলাম, ঠিক আছে, এবং 50 কিলো প্যাসকেল চাপে 3.5 লিটার অক্সিজেন গ্যাস রাখা হলো। উক্ত পাত্রে মিশ্রিত গ্যাসের মোট চাপ কত? আচ্ছা, তো কোশ্চেনটা আমি একটু আপনাকে বুঝাই দিই সামারি করে। ব্যাপারটা হচ্ছে এই একটা পাত্র আছে, সেই পাত্রের আয়তন হচ্ছে আপনার 5 লিটার। 5 লিটার ফাঁকা আছে। এবার একটা পাত্র আছে এখানে, এই পাত্রে মনে করেন আপনার গ্যাস রাখা আছে। এই পাত্রে কি আছে? গ্যাস আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। সেই নাইট্রোজেন গ্যাসের চাপ হচ্ছে আপনার 90 কিলো প্যাসকেল এবং আয়তন হচ্ছে আপনার 1 লিটার। আরেকটা পাত্র আছে, সেই পাত্রে হচ্ছে আপনার অক্সিজেন গ্যাস রাখা আছে এবং সেই অক্সিজেন গ্যাসের চাপ হচ্ছে আপনার 50 কিলো প্যাসকেল এবং আয়তন হচ্ছে আপনার 3.5 লিটার। এখন খেয়াল করেন আমরা কি করলাম, আমরা এটাকে এই পাত্রে রাখলাম এবং অক্সিজেন গ্যাসটাকে এই পাত্রে রাখলাম। দুইটা গ্যাসকে আমরা দুই পাত্রে রাখলাম, একই পাত্রে রাখলাম। এখন যখন একই পাত্রে রাখবো তখন এদের টোটাল চাপটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম সমাধান করার সূত্র কোনটা? সূত্র হচ্ছে আপনার ওইটাই, যে পিভি ইকুয়াল টু পি অন ভি অন প্লাস পি টু ভি টু। সো আমাদের মোট চাপ বের করতে হবে। তাহলে পি ইকুয়াল টু পি অন ভি অন প্লাস পি টু ভি টু ডিভাইডেড বাই ভি। ভি দ্বারা কি বোঝায়? মোট আয়তন, তাই না? তাহলে মোট আয়তন কত হবে দেখেন তো? মোট আয়তন কি আপনি এই যে 1 আর 3.5 এটা যোগ করবেন? না, এটা যোগ করা যাবে না। কেন যোগ করা যাবে না? কারণ এই পাত্রের মোট আয়তন কিন্তু আমাকে উল্লেখ করে বলা হয়েছে 5 লিটার। সো মোট আয়তন কত হবে? 5 লিটার হবে, তাই না? সো আমাদের কিন্তু সবকিছুই বলে দেওয়া আছে। তাহলে দেখেন যদি সমাধান করি অঙ্কটা, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে পি ওয়ান এর ভ্যালু 90,
V1 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস P2 এর ভ্যালু হচ্ছে আপনার 50 এবং V2 এর ভ্যালু হচ্ছে 3.5। সো আলটিমেটলি দেখেন তো, এবার নিচে কত লিখবো, 5 লিখবো। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ভাই এটা তো আপনি কিলো প্যাসকেলে রাখছেন, তাহলে কিলো প্যাসকেলে রাখলে লিটার আয়তনটাকে তো আমাদের মিটার কিউবে নেওয়া উচিত, কিন্তু আপনি তো মিটার কিউবে নিলেন না। দেখেন তো এখানে আয়তন কিসে আছে, লিটারে আছে, এখানেও আয়তন কিসে আছে, লিটারে আছে, দুইটা একক কি আছে, সেম আছে। আবার এখানেও আয়তন কিসে আছে, লিটারে আছে। সো আলটিমেটলি যখন সবগুলো একক সেম থাকে তখন সেখানে কনভার্সন না করলেও চলে। ক্লিয়ার? সো এখন দেখেন 90 গুণ 1 মানে কত, 90 যোগ 50 গুণ 3.5, তাহলে 50 গুণ 3.5 করলে হচ্ছে 175 ডিভাইডেড বাই 5। 90 এবং 175 যোগ করলে হয় 265। 265 কে আপনি 5 দ্বারা ভাগ করেন, 265 ডিভাইডেড বাই 5। 5 5 25, 25 এর 5 হাতে আমার 1, 3 5 15। সো আলটিমেটলি অ্যান্সারটা কত আসতেছে, 53 কিলো প্যাসকেল, তাই না? সঠিক অ্যান্সার কি হবে, 53 কিলো প্যাসকেল। 53 কিলো প্যাসকেল, এটাই হবে আমাদের মোট চাপ। এটাই হচ্ছে আমাদের মোট চাপ। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন ক্যালকুলেটর ছাড়াই আপনাকে কিন্তু সলভ করার চেষ্টা করতে হবে, বুঝছেন? প্রথমে দেখে মনে হতে পারে যে আল্লাহ আমি এটা কি ক্যালকুলেটর ছাড়া পারবো কি পারবো না। তো দেখেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমি বলবো যে দেখেন একটা ক্যালকুলেটর আপনার কাছে নাই, আপনি হুট করে তখন কি করবেন, মোবাইল থেকে হিসাব করা শুরু করবেন, মোবাইলের ক্যালকুলেটর দিয়ে। না, আপনি একটু খাতা কলমে করার চেষ্টা করেন। হ্যাঁ, প্রথম দিন হয়তো একটু স্লো হবে, দ্বিতীয় দিন একটু ফাস্ট হবে, তৃতীয় দিন আর একটু ফাস্ট হবে, চতুর্থ দিন আরো ফাস্ট হবে। তো আপনি যতই ক্যালকুলেটর ছাড়ার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে আপনার ক্যালকুলেশনের স্পিডটা বাড়তে থাকবে। বাট আপনি যদি ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেটর ইউজ করতে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনার হাতে ক্যালকুলেশন কখনোই ফাস্ট হবে না। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। যদি 32 গ্রাম কোনো গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2 লিটার হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? আচ্ছা, 32 গ্রাম কোনো গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2 লিটার হয় তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? আচ্ছা, এখানে প্রশ্নটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, অনেক কিছুই বোঝা যাচ্ছে। 32 গ্রাম বললেই আপনি মাথায় রাখতে পারতেছেন অক্সিজেন, কিন্তু এটা যে আণবিক ভর বা আণবিক ওজন এমন তো কোনো কথা বলা নাই, বলা আছে। তো আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, দেখেন আমরা একটা সূত্র শিখছিলাম, n ইকুয়াল টু W বাই M ইকুয়াল টু V ডিভাইডেড বাই 22.4 ইকুয়াল N বাই NA ইকুয়াল SV বাই 1000। তো এই যে সূত্রটা শিখছিলাম আমরা, এই সূত্রটা কি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে? এখান থেকে কোনটুকু আমরা অ্যাপ্লাই করবো, এখান থেকে আমরা অ্যাপ্লাই করব এইটুকু অংশ, W বাই N ইকুয়াল টু V বাই 22.4। তাহলে দেখেন তো W বাই M ইকুয়াল টু V ডিভাইডেড বাই 22.4। সো আমাদের বের করতে হবে এম এর ভ্যালু, ডাব্লিউ দেওয়া আছে 32, এম তো এম বের করতে হবে, ভি এর ভ্যালু দেওয়া আছে 11.2 আর 22.4। তাহলে হিসাব নিকাশ করে আসেন। তো হিসাব নিকাশ করলে দেখেন এটা কাটাকাটি গেল, থাকলো হচ্ছে আপনার 2। তাহলে দেখেন তো এম ইকুয়াল টু 32 গুণ 2 কত হয়, 64, রাইট? সো আণবিক ভর কত বের হলো, 64 বের হলো আণবিক ভর, তাই না? আণবিক ভর 64 বের হয়েছে। এখন দেখেন আণবিক ভর যদি 64 হয় তাহলে বাষ্প ঘনত্ব কত, আমরা সবাই জানি m ইকুয়াল টু 2d, d ইকুয়াল টু m ডিভাইডেড বাই 2, অর্থাৎ 64 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স কত আসে বলেন তো, 32, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হচ্ছে আপনার 32। ক্লিয়ার? তো এই জন্য দেখলেই কিন্তু মুখস্থ করা যাবে না, দেখেই যে আপনি একটা আইডেন্টিফাই করে নেবেন যে হ্যাঁ এখানে 32 গ্রাম বলছে তার মানে জিনিসটা অক্সিজেন না। ঠিক আছে, দেখছেন আমি কিন্তু ভুল করে ফেলছিলাম, বাট এই ভুলগুলা করা যাবে না। ঠিক আছে, তারপরে একটু ক্যালকুলেশন করে দেখা যাবে। 32 গ্রাম দেখেই অনেকে ভাবতে পারেন যে এটা তো অক্সিজেন হবে, তাহলে বাষ্প ঘনত্ব হবে 16। না, ক্যালকুলেশন করতে হবে। দেখছেন ক্যালকুলেশন করলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরের কোশ্চেনে চলে যাই আমরা। প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপ বলতে কি বোঝাচ্ছে, এসটিপি, রাইট? এসটিপি 1 মোল, এখানে মোল সংখ্যা দেওয়া আছে 1 মোল। একটি গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, জেড এর ভ্যালু দেওয়া আছে কত, জেড এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আপনার 5.8 ইনটু 10 টু দি পাওয়ার -2
এবং 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে টি দেওয়া আছে কত, টি ইকুয়াল টু 10 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস এখানে আমরা বলতে পারি 283 কেলভিন। এবং 100 কিলো প্যাসকেল চাপ, তাহলে পি ইকুয়াল টু 100 কিলো প্যাসকেল। গ্যাসটির আয়তন কত, ভি চাওয়া হয়েছে আমাদের কাছে, তাই না, ভি চাওয়া হয়েছে। তো দেখেন যখন জেড এর ভ্যালু দেওয়া আছে, জেড দেওয়া থাকলে সূত্রটা কি হয় বলেন তো, সূত্রটা হচ্ছে এরকম যে পিভি ইকুয়াল জেড এন আর টি। আমাদের কাছে চাওয়া হয়েছে কি আয়তন, তাহলে ভি ইকুয়াল টু জেড এন আর টি বাই পি, রাইট। সো জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে আপনার 5.8 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এন এর ভ্যালু কত, মোল সংখ্যা কত দেখেন তো, 1 মোল দেওয়া আছে, তাহলে এন এর ভ্যালু 1, রাইট। আর এর ভ্যালু পরে বসাচ্ছি, ঠিক আছে। টি এর ভ্যালু কত দেওয়া আছে, 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে তোমার 283 কেলভিন, তাই না, তাই তো। আচ্ছা তারপরে দেখো তো, চাপ দেওয়া আছে কত, 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। আচ্ছা এই 100 কিলো প্যাসকেল, এই 100 কিলো প্যাসকেলকে আমরা কি প্যাসকেলে কনভার্ট করতে পারি, হ্যাঁ। তাহলে 100 গুণ কিলো মানে কি 1000, এত প্যাসকেল, তাহলে এখানে একটা 1000 গুণ করে দিলাম, জাস্ট ক্লিয়ার। এইবার বাকি ক্যালকুলেশন নিজ দায়িত্বে করে ফেলো, ঠিক আছে, ক্যালকুলেট ইয়োর সেলফ। আমি এখানে ক্যালকুলেশন করতেছি না এই কারণে যে হচ্ছে কি আমাদের সময় নষ্ট হবে শুধু। আমি জানি তোমরা অনেক ব্যস্ত, তোমাদের হাতে সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি করতেছি না, বাট বাকি হিসাব নিকাশ তোমরা নিজ দায়িত্বে একটু করে ফেলবে, ক্লিয়ার। সো পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখেন, পরবর্তী কোশ্চেন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, অর্থাৎ আরএমএস ভ্যালু কত দেওয়া আছে, 493.3 মিটার পার সেকেন্ড। তাহলে গ্যাসটির আণবিক ভর এম কত, তাই না। তাহলে দেখেন আমরা মাথায় রাখবো আরএমএস বেগ ইকুয়াল রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম, তাই না। আমাদের কাছে এম চাওয়া হয়েছে, তাহলে স্কয়ার করে দিলে কি আসে দেখেন তো, স্কয়ার করে দিলে আসে আরএমএস হোল স্কয়ার ইকুয়াল টু 3RT ডিভাইডেড বাই এম। সো এম ইকুয়াল টু আমি আলটিমেটলি লিখতে পারি 3RT ডিভাইডেড বাই আরএমএস হোল স্কয়ার। তাহলে 3 মতো থাকলো, 3 মতো থাকলো। আর এর ভ্যালু কত দেখেন তো, আর এর ভ্যালু হচ্ছে আপনার, মাথায় রাখবেন যখনই বেগ বা এনার্জি নিয়ে কাজ করবেন, কথা ভালো করে মাথায় রাখবেন, যখনই আপনি ভেলোসিটি, গ্যাসের ভেলোসিটি অথবা গ্যাসের এনার্জি নিয়ে কাজ করবেন, ভেলোসিটি বা এনার্জি নিয়ে কাজ করবেন, যখনই ভেলোসিটি বা এনার্জি নিয়ে কাজ করবেন তখন মাথায় রাখবেন যে আর এর ভ্যালু আপনাকে ইউজ করতে হবে আর ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কেলভিন। যখনই আপনি ভেলোসিটি বা এনার্জি নিয়ে কাজ করবেন, যখনই আপনি ভেলোসিটি বা এনার্জি নিয়ে কাজ করবেন তখনই আর এর এককটা কি 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে আর এর এককটা হচ্ছে, ভ্যালুটা হচ্ছে 8.314 ইন্টু টি এর ভ্যালু কত দেখেন তো, 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 273 কেলভিন। আরএমএস বেগ দেওয়া আছে কত, 493.3, তাই না, এটাকে স্কোয়ার করে দেন। এবার আপনি ক্যালকুলেশন করবেন, তাই না, ক্যালকুলেশন করবেন, সাধারণত এটা একটু ক্যালকুলেটর ইউজ করা উচিত, ঠিক আছে, আপনি ক্যালকুলেটর ইউজ করেই করেন। ক্যালকুলেশন করার পরে যেটা অ্যান্সার আসবে সেটা হবে কেজি এককে অ্যান্সার, অ্যান্সারটা যা আসবে সেটা আসবে কেজি এককে। তো কেজি একক থেকে গ্রাম এককে কনভার্ট করার জন্য কি করবেন, কেজি একক থেকে গ্রাম এককে কনভার্ট করার জন্য 1000 দ্বারা গুণ করবেন। ওই যে কেজি এককে অ্যান্সারটা আসবে ওইটাকে 1000 দ্বারা গুণ করলে পরে আপনি কিসে অ্যান্সার পেয়ে যাবেন, গ্রাম এককে অ্যান্সারটা পেয়ে যাবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, ইনশাআল্লাহ কারো কোনো এখানে ডাউট নেই। ওকে ফাইন, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলছে দেখেন, পরের কোশ্চেন বলছে 1 জুল সমান কত ক্যালোরি, 1 জুল সমান কত ক্যালোরি, তাই না, এটা হচ্ছে পরের কোশ্চেন। তো আমরা মোটামুটি সবাই কম বেশি জানি যে 1 জুল সমান 4.2 ক্যালোরি, 1 জুল সমান 4.2 ক্যালোরি। আবার আমরা অনেকে জানি যে 1 ক্যালোরি সমান, সরি আমি একটু ভুল বলছি, 1 জুল সমান 0.24 ক্যালোরি, আর 1 ক্যালোরি সমান 4.2 জুল।
4.2 জুল। এই দুটো সম্পর্ক ভালো করে মাথায় রাখবেন, ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখবেন। এখন 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি না? এটাকে যদি আমরা একদম দশমিক, একদম অ্যাকচুয়াল হিসাব নিকাশ করি, একদম অ্যাকচুয়াল হিসাব নিকাশ করলে এটা হচ্ছে তোমার 0.239 ক্যালোরি। 0.239 ক্যালোরি। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 0.239 ক্যালোরি। ওকে, ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? আশা করি কারো কোনো ডাউট নেই। পরের কোশ্চেন। আচ্ছা, একটি অজ্ঞাত গ্যাস, একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস হচ্ছে এক্স ধরে নিচ্ছি, এবং ক্লোরিন একই তাপমাত্রা ও চাপে ছিদ্রপথ দিয়ে নিঃসরিত হতে যথাক্রমে 60 ও 73 সেকেন্ড সময় নেয়। দেখেন, নিঃসরণ বলক আপনার সূত্র অলওয়েজ গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামস ডিফিউশন ল, গ্রাহামস ডিফিউশন ল, এটা অ্যাপ্লাই করবেন। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র কি দেখেন? গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে এরকম যে R1/R2 ইকুয়াল রুট ওভার M2/M1 ইকুয়াল টু রুট ওভার D2/D1 ইকুয়াল টু T2/T1। এই যে সূত্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গ্রাহামের ব্যাপন সূত্র। তো এইখানে আমাদের কি বলছে? অজ্ঞাত গ্যাস এবং ক্লোরিনের কথা বলছে। তো একটা ক্লোরিন গ্যাস যেহেতু দেওয়া আছে, আমরা ক্লোরিন গ্যাসের আণবিক ভর 71 গ্রাম, এটা সবাই জানি আণবিক ভর। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কি জানা আছে? জানা নাই। দেখবেন এই জন্যই প্রশ্নে বলছে কি অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত? তাহলে আসেন আমরা অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করি। তাহলে দেখেন তো সূত্রটা কেমন হয়। R1/R2 ইকুয়াল টু রুট ওভার, সরি রুট ওভার তো আসবে না যেহেতু এখানে টাইম দেওয়া আছে, T2/T1। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এখন অজ্ঞাত গ্যাসকে যদি আমি R1 ধরি আর ক্লোরিনকে যদি আমি R2 ধরি, ক্লোরিনের ব্যাপন হারকে যদি আমি R2 ধরি, তাহলে দেখেন তো এই যে 60 সেকেন্ড এটা হচ্ছে আমাদের T1, এই 73 সেকেন্ড এটা হচ্ছে আমাদের T2, তাই কিনা? তাই তো। এবার দেখেন তো এখানে সম্পর্কে আরেকটা কি আছে, রুট ওভার, যেহেতু আণবিক ভর বলছে রুট ওভার M2/M1 নিয়ে আসতে হবে। তাহলে এটা ভর, অজ্ঞাত গ্যাসের ভর M1 এবং ক্লোরিনের ভর হচ্ছে M2, রাইট? তাহলে দেখেন T2/T1 এর ভ্যালু বসাই, T2/T1 অর্থাৎ 73/60 ইকুয়াল M2 এর ভ্যালু আমাদের জানা নাই, M1 এর ভ্যালু হচ্ছে 71, সরি M2 এর ভ্যালু হচ্ছে 71 ক্লোরিনের ভর, আর M1 এর ভ্যালু আমাদের জানা নেই, এটা বের করতে হবে। এবার স্কোয়ার করে দেন, স্কোয়ার করে দিলে 73/60 হোল স্কোয়ার ইকুয়াল 71/M1। তো দেখেন তো M1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? M1 ইকুয়াল টু 73/60 হোল স্কোয়ার ইন্টু, সরি ব্যাপারটা হচ্ছে এরকম, একবারে লেখা যায় 60/73 হোল স্কোয়ার ইন্টু 71। ওকে, বাস। এবার আমি বলবো একটু ক্যালকুলেশন করেন, ক্যালকুলেট ইয়োরসেলফ। এবার আমি বলবো ভাই একটু নিজের দায়িত্বে ক্যালকুলেশন করেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। পরের টপিকে চলে যাই, পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ওকে, পরের কোশ্চেন কি বলছে দেখেন তো। 6 কিলো প্যাসকেল চাপে 2 ডেসিমিটার কিউব 6 কিলো প্যাসকেল চাপে চাপ দেওয়া আছে, পি দেওয়া আছে, ভি দেওয়া আছে। আচ্ছা, একটি 4 ডেসিমিটার কিউব আয়তনের আরেকটা ভি দেওয়া আছে, তাহলে এটাকে ধরলাম আমরা V1, তাহলে এটা হচ্ছে V2। পাত্রে রাখা হলো, অক্সিজেনের আংশিক চাপ কত হবে? অক্সিজেনের আংশিক চাপ কত হবে? ওকে ফাইন। তাহলে একটা চাপ দেওয়া আছে, অতখানি অক্সিজেনের কে আমরা হচ্ছে কি আপনার আরেকটা 4 মিটার কিউব পাত্রে রাখলাম, তাহলে অক্সিজেনের আংশিক চাপ কত হবে?
ওকে ফাইন, দেখেন এই ম্যাটটা হচ্ছে এরকম। দেখেন আমি যদি একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে একটা পাত্রে আছে 6 কিলো প্যাসকেল চাপের 2 ডেসিমিটার কিউব আয়তনের অক্সিজেন গ্যাস আছে। এখন আপনারা কি করলেন, আপনার এইটাকে আরেকটা পাত্রে রাখলেন, ঠিক আছে, এটাকে আরেকটা পাত্রে রাখলাম, এই অক্সিজেন গ্যাসটাকে আমি আরেকটা পাত্রে নিলাম। সেই পাত্রে হচ্ছে আপনার, সেই পাত্রে আয়তন কত হচ্ছে 4 ডেসিমিটার কিউব, 4 ডেসিমিটার কিউব। ওই পাত্রে গেলে চাপ কত হবে, ঠিক আছে, ওই পাত্রে গেলে চাপ কত হবে। কোশ্চেন একটু পেঁচাই দেওয়া হয়েছে এখানে, জাস্ট কোশ্চেন একটু পেঁচাই দেওয়া হয়েছে, যে এই চাপটাকে ওখানে বলে দিয়েছে কি আংশিক চাপ। তো দেখেন তো, একটাকে আমি ধরতে পারি পি অন, আর এটাকে ধরলাম ভি অন, এটা হচ্ছে আমাদের ভি টু, তাহলে অ্যান্সার কি আসবে পি টু। তাহলে পি অন ভি অন পি টু ভি টু, তাহলে সূত্রটা কি, সূত্র হচ্ছে পি অন ভি অন ইকুয়াল টু পি টু ভি টু। তাহলে দেখেন আসেন সলভ করি। তাহলে পি অন এর ভ্যালু কত, পি অন এর ভ্যালু হচ্ছে আপনার 6, ভি অন এর ভ্যালু কত 2, পি টু এর ভ্যালু নির্ণয় করতে হবে, আর ভি টু এর ভ্যালু কত 4। তাহলে দেখেন তো, আমি বলতে পারি না পি টু ইকুয়াল 6 × 2 / 4, কাটাকাটি করলে আসে কত দেখেন তো 3। তাহলে অ্যান্সারটা কি হবে, নিশ্চয়ই 3 কিলো প্যাসকেল। অ্যান্সারটা হচ্ছে আপনার 3 কিলো প্যাসকেল। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং ছিল। পরে কোশ্চেনে চলে যাই। দেখেন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত মিটার পার সেকেন্ড। একটা নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো দেখেন এইখানে কোশ্চেনে কিন্তু স্পষ্ট ভাবে বলছে একটি নাইট্রোজেন অণুর, তাই না? তাহলে আরএমএস বেগের সূত্র কি, সিআরএমএস ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম, রাইট? সো এখন দেখেন তো, √এর মতো থাকলো 3, আর এর ভ্যালু হচ্ছে 8.314, টি এর ভ্যালু হচ্ছে 300। আচ্ছা, আর এম দ্বারা কি বোঝায় বলেন তো, এম দ্বারা বোঝায় হচ্ছে আপনার ভর, তাই না, ভর। এখন বলছে কি একটা নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত, একটা নাইট্রোজেন অণুর আরএমএস বেগ কত। আচ্ছা, নাইট্রোজেনের ভর কত, নাইট্রোজেনের ভর হচ্ছে আপনার 28 ইন্টু এখানে কত আসবে 10⁻³ আসবে। কেন আসবে 10⁻³ দেখেন এইখানে যে আমরা এমটা ইউজ করতেছি, এই এমটা কিসে আছে, গ্রামে আছে না। বাট আমি আরএমএস বেগ যখন বের করব, আরএমএস বেগের এককটা কি হবে, মিটার পার সেকেন্ড, তাই না? মিটার পার সেকেন্ড যদি আমি বের করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাকে যে ভরের যে এককটা আছে, সেই ভরের এককটা কি করতে হবে, কেজি করতে হবে। তাহলে ভরের একক যদি আমি কেজি করতে চাই, তাহলে এই যে গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য 10⁻³ গুণ করা হয়েছে। তাহলে গ্রাম থেকে কেজিতে কনভার্টের জন্য এত গুণ করা হলো। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি কারো কোনো ডাউট নেই। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে, একটি গ্যাস মিশ্রণে এত গ্রাম নাইট্রোজেন, এতখানি কার্বন ডাই অক্সাইড এবং 16 গ্রাম মিথেন বর্তমান, তাহলে মিশ্রণটির মোট চাপ 720 হলে মিথেনের আংশিক চাপ কত, মিথেনের আংশিক চাপ কত হবে। ওকে ফাইন, খুবই সিম্পল কোশ্চেন, ডাল্টনের আংশিক চাপ সূত্র, হ্যাঁ ওইটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমাদের দেখেন নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে কত, 56 গ্রাম। তাহলে 56 গ্রাম নাইট্রোজেন মানেটা কি, 56 গ্রাম নাইট্রোজেন মানে আমি যদি এখান থেকে মোল সংখ্যা বের করি, ডিরেক্ট 2 মোল চলে আসে। এটা হিসাব নিকাশ করে দেখেন, 2 মোল। কার্বন ডাই অক্সাইড আছে 44 গ্রাম, আমি যদি মোল সংখ্যা বের করি তাহলে ডিরেক্ট কত চলে আসে, 1 মোল, তাই না? আর আমি যদি মিথেনের পরিমাণটা বের করি, CH4 কত 16 গ্রাম, তাহলে চলে আসে কত 1 মোল। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের মোল সংখ্যাগুলো। তাহলে টোটাল মোল সংখ্যা কত, টোটাল মোল সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের 2 এর 1 3, 3 এর 1 4 মোল, তাই না? এবার বলছে কি মোট চাপ পি দেওয়া আছে, মিথেনের আংশিক চাপ কত, তাহলে পি অফ CH4, মিথেনের আংশিক চাপ ইকুয়াল টু মিথেনের মোল ভগ্নাংশ। তাহলে মিথেনের মোল ভগ্নাংশ কত বলেন তো, মিথেনের মোল ভগ্নাংশ হচ্ছে মিথেনের মোল সংখ্যা 1 মোল ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা 4 মোল ইন্টু 720, তাই না? তাহলে এখন 720 কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন, 4 দ্বারা ভাগ করলে 4 720 কে ভাগ করলে হয় 180। তাহলে 180 মিলিমিটার পার চাপ,
মিটারের আংশিক চাপ হচ্ছে 180 মিলিমিটার পারদ চাপ। আচ্ছা, তো এখন দেখেন এখানে অপশনে সবগুলো অ্যাটমসফিয়ার দেওয়া আছে, আসলে এখানে অ্যাটমসফিয়ার হবে না, অপশনে এটা হবে মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, যদি যদি এরকম টাইপের প্রশ্ন হয় ভর্তি পরীক্ষায় যে দেখতেছেন যে ভ্যালু মিলতেছে বাট একক মিলতেছে না, স্কিপ করেন, ভুল অ্যান্সার। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ওকে ফাইন। পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্ন কি বলছে দেখেন, 1 লিটার 3 লিটার 4 লিটার আয়তন বিশিষ্ট 3টি পাত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা যথাক্রমে এত 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 চাপ 2 4 6 অ্যাটমসফিয়ার চাপ গ্যাস দ্বারা পূর্ণ। তিনটি পরস্পর সংযুক্ত করলে গ্যাসের চাপ কত অ্যাটমসফিয়ার হবে, অর্থাৎ মোট চাপ কত হবে। এখানে বলতে বোঝাইছে মোট চাপ কত হবে, মোট চাপ কত হবে। খুবই সিম্পল কোশ্চেন, দেখেন খুবই সিম্পল। এইখানে একটা পাত্র, এর একটা পাত্র, আর এর একটা পাত্র, তিনটা পাত্র আছে। ওকে ফাইন, তিনটা পাত্র দেখেন, একটা হচ্ছে আপনার পিয়ন ভিয়ন, একটা হচ্ছে P2 V2, আর একটা হচ্ছে আপনার P3 V3। আপনি যদি সবগুলো একত্রে যোগ করেন তাহলে নতুন যে আয়তন হবে এবং চাপ হবে সেটা হচ্ছে মনে করেন এটা। ঠিক আছে, তাহলে এখন মনে করেন এইখানে চাপ হচ্ছে আপনার P, আয়তন হচ্ছে V। এই V এর ভ্যালু কত হবে, নিশ্চয়ই V এর ভ্যালু হবে V1 প্লাস V2 প্লাস V3। তাহলে মোট চাপ P ইকুয়াল টু আমি একবারে লিখতে পারি P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ডিভাইডেড বাই V1 প্লাস V2 প্লাস V3। কারণ অলরেডি আপনারা এই সূত্র পড়ে আসছেন, একটু আগেই পড়ছেন আমার কাছে যে PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3। আপনারা নিজেরা কিন্তু পড়ছেন এবং আপনারা খুব ভালো করেই জানেন যখন একাধিক পাত্র যুক্ত করা হবে, যখন একাধিক পাত্র গ্যাস যুক্ত পাত্র যুক্ত করা হবে তখন সূত্র হয় PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 প্লাস ডট 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 PN VN। তাহলে এবার এখানে আপনি P1 V1 এর ভ্যালু গুলো বসানো, তো দেখেন 1 3 4, তাই না? আচ্ছা, তাহলে V1 V2 V3 2 4 6 P1 P2 P3, তাই না? তাহলে হিসাব নিকাশ যদি করি দেখেন P1 V1 অর্থাৎ 2 গুণ 1 তার মানে 2 যোগ P2 V2 অর্থাৎ 3 গুণ 4 12 প্লাস P3 V3 4 গুণ 6 24 ডিভাইডেড বাই 1 আর 3 4 4 4 8। তাহলে দেখেন তো 24 আর 2 26, 26 আর 8 12 38, 38 বাই 8। 38 কে যদি আপনারা 8 দ্বারা ভাগ করেন কত হবে বলেন তো, 3 আটা 24, 4 আটা 32, হাতে থাকে কত 6.0, 7 8 56, হাতে থাকে আবার হচ্ছে 4, 5 8 40। তাহলে অ্যান্সারটা হচ্ছে 4.75 অ্যাটমসফিয়ার। 4.75 অ্যাটমসফিয়ার, এটাই হচ্ছে আমাদের মোট চাপ। তাহলে 4.75 অ্যাটমসফিয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার। পরের টপিকে চলে যাই, পরের কোশ্চেনে চলে যাই। সমান ভরের দুটি গ্যাস এ ও বি একই চাপ ও তাপমাত্রায় দুটি পৃথক পাত্রে রাখা আছে। এ ও বি এর আণবিক ভরের অনুপাত 2:3 হলে পাত্র দুটির আয়তনের অনুপাত কত হবে। খুবই সহজ কোশ্চেন, খুবই সিম্পল কোশ্চেন। দেখেন কোশ্চেনটা একবার পড়েন, দরকার হলে ভিডিওটা পজ করে দেখেন। সমান তাপমাত্রা দেওয়া আছে, সমান চাপ দেওয়া আছে, সো চাপ এবং তাপমাত্রা কোনো ব্যাপারই আসবে না। তাহলে সূত্রটা এরকম দাঁড়ায়, দেখেন যে N ইকুয়াল টু W বাই M ইকুয়াল টু V বাই 22.4। আমরা সবাই তো এটা পড়ছি না, ইকুয়াল টু N বাই N এ, এই জিনিসটা পড়ছি না, সবাই পড়ছি। এখন দেখেন আমি এখান থেকে সম্পর্কটা নিই যে দেখেন W বাই M ইকুয়াল V বাই 22.4, তাই না? মানে এটা আপনি চাইলে অ্যাভোগাড্রো সূত্র দিয়েও করতে পারেন, এটা চাইলে অ্যাভোগাড্রো সূত্র দিয়েও করা যায়। অ্যাভোগাড্রোস ল কি, N সমানুপাতিক V, সেখান থেকেও আপনি আনতে পারবেন, আবার এখান থেকেও আনতে পারবেন, একই কথা। কারণ দেখেন তো N সমানুপাতিক V দাঁড়ায় গেছে না, এখানে দাঁড়ায় গেছে। দেখেন তো V এর সঙ্গে M এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি না যে V1 ডিভাইডেড বাই V2
আচ্ছা, জিনিসটা আমি আর একটু ডিটেলসে বুঝাই। ভি ডিভাইডেড বাই এম ইকুয়াল টু, ধরেন যে কে, এখান থেকে আমরা এই কথাটা লিখতে পারি কি পারি না? ভি ডিভাইডেড বাই এম ইকুয়াল টু কে, অবশ্যই লেখা যায়। সরি 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 সরি, এখান থেকে আমরা লিখতে পারি এম এম ভি ইকুয়াল কে। যে ক্রস গুণ করেন, ক্রস গুণ করেন, ক্রস গুণ করলে তো আমরা লিখতে পারি এম ভি ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ওয়ান এম ওয়ান ইকুয়াল টু ভি টু এম টু। কখন? যখন হচ্ছে কি আপনার সেম টেম্পারেচার এন্ড প্রেসার, তাই না? যখন সমান তাপমাত্রা এবং সমান চাপ, তখনই আমরা লিখতে পারি ভি ওয়ান এম ওয়ান ইকুয়াল টু ভি টু এম টু। তাহলে দেখেন তো, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে আপনার এম টু বাই এম ওয়ান। দেখুন ভি ওয়ান বাই ভি টু আয়তনের অনুপাত যদি হচ্ছে আপনার, সরি, যদি আণবিক ভরের অনুপাত 2:3 হয়, অর্থাৎ দেখেন এম টু বাই এম ওয়ান, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি এম টু ইস টু এম ওয়ান, তাই না? আচ্ছা, তো এখানে 2:3 আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি এম ওয়ান ইস টু এম টু, রাইট? এম ওয়ান ইস টু এম টু, তাহলে এম টু ইস টু এম ওয়ান কত হবে? এম টু ইস টু এম ওয়ান হচ্ছে আপনার 3:2 হয়, তাই না? 3:2। তো দেখেন তো ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু এম টু বাই এম ওয়ান, এম টু বাই এম ওয়ান মানে কি 3:2, 3:2 মানে কি 3/2। তো আমরা এখান থেকে লিখতে পারি 3/2। সো আলটিমেটলি দেখেন তো ভি ওয়ান ইস টু ভি টু ইকুয়াল টু 3:2। অর্থাৎ সোজা বাংলায় যদি এরকম নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ থাকে এবং আণবিক ভরের অনুপাত দেওয়া থাকে, তাহলে আয়তনের অনুপাত হবে তার বিপরীত। কারণ দেখেন এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক, 2:3 আছে, তাহলে বিপরীত করলে কত হয়? 3:2। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে বি, 3:2। ক্লিয়ার? পরের কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার? স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার? আচ্ছা, ধরেন এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এই যে আপনার গোলগাল সুন্দর পৃথিবী, ঠিক আছে। পৃথিবীর রং সবুজ থাকে, এই যে সবুজ সবুজ রঙের পৃথিবী। এখন এই পৃথিবীর প্রথম যে লেয়ার সেটা হচ্ছে আপনার ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। প্রথম স্তরের নাম কি? ট্রপো। মাথায় রাখবেন ট্রপোস্ফিয়ারের দূরত্ব হচ্ছে আপনার ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 15 কিলোমিটার। এরপরে আসে আপনার স্ট্রাটো। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে আপনার 15 থেকে 50 কিলোমিটার। 15 থেকে 50 কিলোমিটার। তারপর হচ্ছে আপনার মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে আপনার 50 থেকে 85 কিলোমিটার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বাকি যেটুকু থাকে সেটা হচ্ছে আপনার থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটা অনেক বেশি উঁচু, সেটা হচ্ছে আপনার 85 থেকে 500। 85 থেকে 500। তাহলে দেখেন সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আপনার 15 থেকে 50। তাহলে 15 থেকে 50 কই আছে? এই সি, অপশন সি। তাহলে সঠিক অ্যান্সার কি? 15 থেকে 50। মাথায় রাখবেন স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আপনার ওজোন স্ফিয়ার। ওজোন স্ফিয়ার বা ওজোন মন্ডল। ওজোন স্ফিয়ার বা ওজোন মন্ডল। পরের কোশ্চেন, বায়ুতে আয়তন হিসেবে জলীয় বাষ্পের পরিমাণ কত? বায়ুতে আয়তন হিসেবে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে আপনার 1 থেকে 5%। মুখস্থ। দেখেন বায়ুতে আয়তন হিসেবে নাইট্রোজেনের পরিমাণ 78%, তারপর হচ্ছে আপনার কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%, অক্সিজেনের পরিমাণ হচ্ছে আপনার 20%, জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 1 থেকে 5% এবং আর্গনের পরিমাণ হচ্ছে 0.18%। এগুলো হচ্ছে বায়ুতে গ্যাসের সংযুক্তি আয়তন হিসেবে। এগুলো হচ্ছে বায়ুতে গ্যাসের সংযুক্তি আয়তন হিসেবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের কোশ্চেন, ঠিক আছে। আমাদের
1 থেকে 50 পর্যন্ত আমরা যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়েছি সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করেছি। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য। যারা যারা শেষ পর্যন্ত ক্লাস করেছো তারা একটু কমেন্ট করে দেখাও, কমেন্ট করে জানাও যে ভাই আমি শেষ পর্যন্ত ক্লাস করেছি। এবং আমি বলবো সবাইকে যে আমাদের সাবস্ক্রাইব করো, হ্যাঁ সাবস্ক্রাইব করো, প্লাস হচ্ছে আমাদের ফেসবুক চ্যানেল এবং মানে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে তুমি অসংখ্য ফ্রি ক্লাস, ফ্রি ভিডিও, ফ্রি গাইডলাইন সবগুলোই পাবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো খোদা হাফেজ।